ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো, আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। তখন আমি আর বোন স্কুলে পড়ি। প্রতি বছর কালী পুজোর 2-4 দিন আগে আমি, বোন আর মা দাদুর বাড়িতে ইছাপুর গ্রামে যেতাম। বাবা যেতেন কালী পুজোর দিন। ওখানে আমার মামারাও থাকতো। কটা দিন জমিয়ে মজা করে সময় মিলে কাটাতাম। তারপর একদম ভাইফোঁটা কাটিয়ে বাড়িতে ফেরা। ভীষণ আনন্দে কাটতো সেই কটা দিন। আরে আরে এসো এসো, দাদু ভাই দিদি ভাই সব চলে এসেছে। এসো, তোমরা এত কেন দেরি করলে? তোমাদের জন্য কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করে বসে আছি। এসো এসো, ভেতরে এসো। মা আয় আয়, ভেতরে আয়। দাদুর বাড়িতে গিয়ে খেলাধুলার পাশাপাশি দাদুর কাছে বসে গল্প শুনেছিল আমাদের ধরাবাঁধা নিয়ম। নানা রকমের গল্প দাদু শোনাতো, কিন্তু আমাদের প্রিয় ছিল দাদুর কাছে ভূতের গল্প শোনা। রাত পোহালেই কালী পুজো, তারই শেষ মুহূর্তের প্যান্ডেল বাঁধার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা ভাই বোনেরা। হঠাৎই সামনের থেকে একটা বয়স্ক লোক এগিয়ে এলো আমাদের দিকেই। একি এই সন্ধ্যা রাতে তোমরা ছোটরা বাড়ির বাইরে কি করছো? জান না কালী পুজোর আগের এই রাতটা সুবিধার নয়। ফিরে যাও যে আর ঘরে। আমরা আর কোনো কথা না বাড়িয়ে মামা বাড়িতে ফিরে এলাম। ঘরে বসে গল্প করছি, এমন সময় দাদু ঘরে এসে ঢুকলেন। ও দাদু ভাই দিদি ভাই, এবারেও কিন্তু আমরা সবাই একসাথে বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ একদম দাদু, প্রতি বছর যেমন হয় এবছরও তেমন হবে। দাদু, আমি কিন্তু বাড়ির পিছনে যাব না, সামনের উঠানেই প্রদীপ দেব। কেন গো দিদি ভাই, ভয় করে বুঝি? ওরে বাবা, ভয় করবে না। আমি শুনেছি এই দিন রাতে নাকি সব আত্মারা জেগে ওঠে। দূর, ভিতর ডিম একটা। বোন চুপ করে থাকে কেবল। দাদু বোনের মাথাতে হাত রেখে একবার হাসে। যথারীতি প্রতিবারের মতোই আমরা ভাই বোন আর দাদু বাড়ির চারিপাশে প্রদীপ জ্বালালাম। বোনের কথাটা কিন্তু একেবারে অমূলক নয়, এটা আমিও লক্ষ্য করেছি। কিন্তু পাছে আমাকেও সবাই ভীতু বলে তাই কখনো প্রকাশ করিনি। সত্যি সত্যি ভূত চতুর্দশীর রাতটা অন্যান্য সাধারণ রাতের থেকে একেবারেই আলাদা। বাড়ির পেছনে প্রদীপ জ্বালাতে গিয়ে বারবার মনে হয়েছে ওই দূরের অন্ধকারের পেছনে কিছু কালো ছায়া যেন ভেসে বেড়াচ্ছে। দুর্বোধ্য ভাষাতে কায়া যেন ফিসফাস করে কথা বলছে। বাতাস নেই, অথচ আচমকাই গাছের ডালগুলো কেমন যেন নড়ে উঠছে। আর একটা বিষয়ও খেয়াল করেছি, প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে বাড়ির চারপাশে প্রদীপ জ্বালানো হলে দাদু আর একটা প্রদীপ নিয়ে কোথায় যেন যেত। সেখানে কাউকে
কখনো নিয়ে যেত না, এমনকি কাউকে বিষয়টা সম্পর্কে কিছু বলতো না। সেবার ভূত চতুর্দশীর সন্ধ্যায় প্রদীপ সব গুছিয়ে নিয়ে মাটির দাওয়াতে চুপচাপ বসে দাদু যেন কি সব ভাবছিল। আমি আর না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, দাদু দাদু, তুমি প্রতি বছর এই ভূত চতুর্দশী রাতে একা একা একটা প্রদীপ নিয়ে কোথায় যাও গো? বলে না, কোনোদিন তোমাদের বলনি। আমরা তো এখন বড় হয়েছি, এবার বলে না। হ্যাঁ দাদু, বলতেই হবে। আমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছি। আমি জানি ওখানে এমন কিছু আছে যাতে যাতে আমরা ভয় পাবো, তাই তুমি নিয়ে যাও না, তাই তো? বলো না দাদু, ওখানে কি সত্যি সত্যি ভূত আছে? ভূত চতুর্দশীর রাতে বাড়ির চারপাশে প্রদীপ জ্বালানো কেন হয় তা তোমাদের মনে আছে তো? হ্যাঁ, পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য। হ্যাঁ, একদমই ঠিক। তেমনি আমিও প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে বাড়ির থেকে কিছু দূরে ওই ওই পানা পুকুরের সামনে একটি একটি প্রদীপ দিয়ে আসি। কিন্তু দাদু, ওই ওই প্রদীপটা তুমি পানা পুকুরের সামনে কেন রেখে আসো? ওখানে কি আছে? এখন ওটা পানা পুকুর বটে, কিন্তু একটা সময় তা ছিল না। আসলে ওই পুকুরে আমার ঠাকুরদা বিভূতিমোহন বাবু জলে ডুবে মারা যান, বা বলা ভালো ওনাকে ডুবিয়ে মারা হয়। তাই নাকি? ডুবিয়ে মারা হয় বলে? এক অতৃপ্ত আত্মা সেটা করেছিল। অবশ্য তাতে সেই আত্মার কোনো দোষ ছিল না। তার সাথে যে অন্যায় হয়েছিল তার পরিণামে সেটা হওয়া খুব স্বাভাবিক ছিল। আর শুধুমাত্র তাই নয়, ওখানে আরও একজন মারা গেছিলেন। তিনি ছিলেন গ্রামের জমিদার জিতেন্দ্র নারায়ণ চৌধুরী। তাই দেখি, এইসব কথা তো এতদিন আমরা জানতেই পারিনি। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্যজনক ঘটনা আছে। ঘটনাটা আমাদের শোনেও না দাদু। হ্যাঁ হ্যাঁ, বলো না দাদু, বলো না, বলো বলো। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ, আর পরিবারে ভালো মন্দ সব কিছুই জানার তোমাদের অধিকারও আছে। আমি আমি আগে ওখানে প্রদীপটা প্রজ্বলিত করে আসি, তারপর আজ তোমাদের আমি সবটা বলবো, সব কিছু। দাদু, আমিও যাই না তোমার সঙ্গে? না না দাবি ভাই, আমি ওখানে তোমাকে কখনো নিয়ে যেতে পারবো না। ভোট চতুর্দশী রাতটা সুবিধা নয়। আর ওই পানা পুকুরে যেতে গেলে শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। আর এমন দিনে ওই পথ একদম নিরাপদ নেয়, তাই তোমার যাওয়া চলবে না। দাদু, ও দাদু, তবে তুমি যে একা একা যাচ্ছ? দেখো দেখি কত চিন্তা আমার দিদি ভাইয়ের। আমার কিচ্ছুটি হবে না। তোমাদের ভালোবাসার শক্তিও আছে তো তোমাদের দাদুর সঙ্গে। তোমরা থাকো, অপেক্ষা করো, আমি কিছু সময়ের মধ্যেই ফিরে আসছি। আমরা কিছু বলার আগেই দাদু প্রদীপ নিয়ে চলে গেল পানা পুকুরের দিকে। শ্মশানের পাশের পথটা দিয়ে যাওয়ার সময় অজান্তেই দাদুর শরীরটা
কেমন যেন কেঁপে উঠল। যেন মনে হলো কোনো একটা কালো ছায়া শ্মশানের চারদিকে ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে কারোর ফিসফাস শব্দ, তবে কাউকেই চোখে দেখা যাচ্ছে না। দাদু আরও কিছুটা হাঁটার পর উপস্থিত হলেন সেই পানা পুকুরের কাছে। পুকুরের জল সম্পূর্ণ কালচে গাঢ় আর পানাতে একেবারে ভরা। পুকুরের পুরনো ভাঙা ঘাটের কাছে প্রদীপ রেখে দিল দাদু। আর বেশি সময় নষ্ট না করে পিছনে ঘুরে বাড়ির পথে রওনা দিল। ফিরতি পথে দাদু খেয়াল করল না যে পানা পুকুরের পাশের বট গাছের আড়াল থেকে একটা ছায়ামূর্তি যেন তাকিয়ে আছে তারই দিকে। মিনিট খানেক জ্বলার পরেই হঠাৎ এক দমকা বাতাসে প্রদীপের আলোটা ধপ করে নিভে গেল। এসব কিছু না জেনেই দাদু চটপট পা চালিয়ে বাড়িতে উপস্থিত হলো। আমরা অধীর অপেক্ষাতে দাদুর অপেক্ষাই করছিলাম। তবু ভাই, দিদি ভাই, দেখো আমি চলে এসেছি। জানি তোমরা আমার জন্য অপেক্ষা করছ, আর সেই ঘটনা শুনবো বলে তোমাদের আগ্রহরও শেষ নেই। দাঁড়াও, আমি হাত মুখটা ধুয়ে আসছি। হাত মুখ ধুয়ে আসার পর বাড়ির দাওয়াতে বসে আমাদের সেই ঘটনা বলতে শুরু করলেন। শোনো দাদু ভাই, দিদি ভাইরা, আজ অবধি আমি তোমাদের নানা রকমের গল্প শুনিয়েছি, তবে আজকে যেটা শোনাতে যাচ্ছি সেটা কোনো গল্প নয়। এ আমাদের পরিবারের এক কলঙ্কময় সত্য ঘটনার অভিশাপ। আমার ঠাকুরদা আর জমিদার মশাইয়ের সঙ্গে ঘটায় ঘটনা আমার ঠাকুমার মুখ থেকে আমি শুনেছি। আমার ঠাকুরদা ছিলেন জমিদার মশাইয়ের নায়েব। জমিদার বাবুর সঙ্গে তার সম্পর্ক ছিল ভীষণ ভালো। আমার ঠাকুমা কদিন ধরেই একটা বিষয়ে খেয়াল করছিলেন। যে ঠাকুরদা সন্ধ্যের আগে কোনোদিন বাড়িতে ফিরত না, সে যেন কিছুদিন বিকেল হওয়ার আগেই বাড়িতে ফিরে আসছে। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? না না, শরীর আমার ঠিকই আছে। শরীরের আবার কি হবে? সেটাই তো ভাবছি, যে কিনা সন্ধ্যা রাতের আগে বাড়িতে ফিরতো না, সেই লোক রোজ বিকেলের মধ্যেই বাড়িতে ফিরে আসছে। সে এমনিতেই ফিরে আসছি, তেমন কিছুই একটা না। দাদু যে বিষয়টা এড়িয়ে গেলেন তা বুঝতে অসুবিধা রইল না ঠাকুমার। দাদুকে প্রতি মাসে একবার করে শহরে যেতে হতো জমিদার বাড়ির কিছু কাজে। এইবার এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ যে? হ্যাঁ, তাড়াতাড়ি গেলে কাজ সেরে ফিরতেও পারবো, যতটা তাড়াতাড়ি সম্ভব। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু দাদু আর তাড়াতাড়ি ফিরতে পারল না। ঠাকুমা বুঝতে পারলেন হয়তো কাজ সারতে পারেননি বলে দাদু বাড়ি ফিরতে পারেনি। এরপর হঠাৎ করেই দরজাতে পরপর 3 বার ধাক্কা পড়ে।
খোলো খোলো, তাড়াতাড়ি খোলো দরজা, খোলো দরজাখান খোলো। কে? তুমি এসো? আরে হ্যাঁ হ্যাঁ আমি, তাড়াতাড়ি খোলো দরজাখান। ঠাকুমা গিয়ে চটপট দরজা খুলতেই দাদু এক প্রকার তাকে ধাক্কা দিয়েই ঘরে ঢুকে সোজা দরজাখানা বন্ধ করে দেয়। কি হলো গো? অমনভাবে হাঁপাচ্ছ কেন? আর অমনভাবে দরজাটাই বা বন্ধ করলে কেন? এক ঘটি জল দাও তো গিন্নি, তাড়াতাড়ি তাড়াতাড়ি এক ঘটি জল দাও। ভীষণ ভীষণ তেষ্টা পেয়েছে আমার, ভীষণ তেষ্টা। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢকঢক করে এক ঘটি জল খেয়ে দাদু ধপ করে মাটিতে বসে পড়লেন আর বিড়বিড় করে কি যেন বলতে থাকলেন। ও মা, কি হলো গো তোমার? তুমি অমন করছো কেন? শরীর ঠিক আছে তো? ও ও আমার পিছু নিয়েছে, ও আমার পিছু নিয়েছে। কদিন রাতের আধারে বেরোয়নি, তাই তাই দেখা দেয়নি। যেই না আজকে শহরে কাজটা সেরে ফিরতে দেরি হয়ে গেল, অমনি অন্ধকারে আমাকে দেখেই সামনে এসছিল। কে সামনে এসেছিল? কার কথা বলতেছ? কিছুই তো বুঝতে পারছি না। ও ও ও ছাড়বে না আমাকে গিন্নি, ও ছাড়বে না আমাকে। ওর সাথে সত্যি সত্যিই আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওর তো কোনো দোষ ছিল না, আমাদের বড় অন্যায় হয়ে গেছে গিন্নি, বড় অন্যায় হয়ে গেছে। ঠাকুমা কিছুই বুঝতে পারল না দাদু ঠিক কার কথা ভেবে এত আতঙ্কিত হচ্ছেন। দাদু কিছু সময় চুপ করে থাকার পর বললেন, তোমাকে সব কিছু পরে বলবো, তবে সব কিছু শুনে তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা সে কথা আমি জানি নে, একেবারেই জানি নে। অনেকটা সময় খাবারের থালা নিয়ে বসে থাকলেও কোনো খাবারই ঠিকমতো যেন মুখে তুলল না দাদু। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ঠাকুমার যেন পরিষ্কার মনে হতে লাগলো ঘরের টালির ওপর দিয়ে কিছু একটা যেন হেঁটে যাচ্ছে। মাথার পাশে জানলার কাছে ঠাকুমা একটা কালো ছায়াকে একবার পরিষ্কার সরে যেতে দেখল। তখন ঠাকুমা দাদুর দিকে তাকিয়েই দেখে দাদুর মাথাতে বিন্দু বিন্দু ঘাম, আর ঘুমের মধ্যেই কি যেন বক বক করে চলেছে দাদু। ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না 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 না, বেরো না, বলো না আমাকে। আমার গলাতে খুব লাগছে। জানলা থেকে কিছু দূরেই একটা আম গাছ। ঠাকুমার দৃষ্টি জানলা দিয়ে সেই আম গাছটার দিকে পড়ল, আর কয়েক মুহূর্তের জন্যে ঠাকুমা দেখতে পেল সাদা শাড়ি পরে একটা ছায়ামূর্তি আম গাছের গুড়িতে মাথা নিচু করে বসে আছে। বাড়ির হুলো বেড়ালটা করুণ স্বরে কাঁদতে থাকলো। ঠাকুমা বেশ ভয় পেয়ে গেল, তারপরও উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিল। জানলা বন্ধ হওয়ার পর দাদুও ধীরে ধীরে চুপ করে গেল। পরদিন সকালে দাওয়ায় বসে চা খেতে খেতে দাদু শুকনো মুখে ঠাকুমার দিকে তাকালো।
গিন্নি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, কি বলবে বলো না। আমি না থাকলে তোমার একা একা থাকতে বড় কষ্ট হবে, তাই না? ছেলেটাও তো শহরে থেকে পড়াশুনো করে, মেয়েটাও কাছে নেই, তাই তোমার সাথে থাকার মতো কেউ তো রইবে না গিন্নি। ছি ছি, এসব কি অমঙ্গলে কথা বলছো তুমি? তোমার কি হয়েছে আমাকে বলো না। কদিন ধরে একদম খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছো, ঠিক মতো কাজেও যাচ্ছ না, চোখের নিচে কেমন খালি পড়ে গেছে দেখেছো? আসলে কি বলতো, আমরা পাপ করে যতই লোকানোর চেষ্টা করি তা পারি নে। পাপের থেকে মুক্তি কোনোদিনও হয় না। আর আমি যা করেছি তার শাস্তি একটাই, আর সেটা হলো তুমি এমন কি পাপ করেছো যে এইসব বাজে কথা বলছো তুমি? বাজে কথা নয় গিন্নি, বাজে কথা নয়। ও রোজ রাতে আসে, সুযোগের আর সময়ের অপেক্ষাতে ও বসে রয়েছে। ঠিক দিনে ও আমার জীবনটা নিয়ে নেবে, তুমি দেখে রেখো। ঠিক দিনে। ঠাকুমা আরও কিছু জিজ্ঞাসা করলেও দাদু চুপ করেই থাকে। শুধু তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সেদিনও ছিল ভূত চতুর্দশীর রাত। রাত তখন বেশ গভীর। দাদু ঘরের ভিতর ঘুমাচ্ছে। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল, আর সেই সাথে সাথেই শোনা গেল একটা ডাক। বিভূতি, ও বিভূতি, দরজাখানা খোলো। বিভূতি, ও বিভূতি। ঘুম চোখে উঠেই দাদু চিনতে পারল সেটা জমিদার শ্রী জিতেন্দ্র নারায়ণ চৌধুরীর আওয়াজ। আরে, এটা তো জমিদার বাবুর গলা। এত রাতে তুই আমাদের বাড়িতে? জমিদার মশাই, আপনি এত রাতে? শোনো বিভূতি, তোমাকে আমার সঙ্গে একটা কাজে যেতে হবে। এত রাতে বাবু? হ্যাঁ, খুব দরকার আছে। তুই বিশ্বাসী তাই তোমার এই ডাকতে এসি। না যেতে পারলে অসুবিধা নেই, আমি তাহলে একাই চলে যাচ্ছি। না কর্তামশাই, দাঁড়ান, আমি যাব, জামাখানা গায়ে দিয়ে আসি। এত রাতে যাওয়ার কি দরকার আছে? কালকে সকালে গেলে হতো না? বুঝতেই পারছো গিন্নি, জমিদার মশাই নিজে এত রাতে আমাকে ডাকতে এসেছেন। নিশ্চয়ই কোনো দরকারি কাজ এসে পড়েছে। এখন না করে দিলে হয়তো উনি রাগ করবেন। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। দাদু এরপর জমিদার মশাইয়ের সাথে বেরিয়ে পড়েন সেই রাতের অন্ধকারে। বাবু, কোথায় যাচ্ছি আমরা? ওই শ্মশানের পাড়ে পুকুরের কাছে। এই ভূত চতুর্দশী রাতে শ্মশানে কি দরকার বাবু? জমিদার বাবু কোনো উত্তর দিলেন না, শুধু চুপ করে এগিয়ে চললেন। শ্মশানের পাশের পুকুরের কাছে পৌঁছাতে পৌঁছাতে হঠাৎ যেন জমিদার মশাই অন্ধকারে মিলিয়ে গেলেন। এ কি কর্তামশাই? আপনি কোথায়? কর্তামশাই, কোথায় গেলেন? এরা কি বিভূতি, তুমি এখানে দাঁড়িয়ে?
হঠাৎ করে কোথায় উড়া হয়ে দিছিলে? আর এমন ভূত চতুর্দশীর রাতে আমারে ডেকে আনলে কেন? তাও আবার এই শ্মশানে এখানে এমন সুবি ভাবে ডাকার অর্থটা কি? কি বলছেন কর্তাবাবু? আমি দেখেছি না, আপনি তো আমার বাড়ি গিয়ে আমাকে ডেকে আনলেন। আমি আমি এত রাত বিরেতে তোমারে কেন ডাকতে যাব? ঠিক এমন সময় একটা বীভৎস হাসির আওয়াজ ভেসে আসলো চারিদিক থেকে। আর অন্ধকার থেকে সাদা শাড়ি পরে বেরিয়ে এলো একটি বছর 20 মেয়ে। কিন্তু মেয়েটির চেহারাটা যেন হাওয়ায় দুলছে। সেই মেয়েটিকে দেখেই জমিদার বাবু আর দাদুর শরীর নিমেষে ঠান্ডা হয়ে যায়। আমি, হ্যাঁ আমি তোমাদের দুজনকে এখানে ডেকে এনেছি একে অন্যের বেশ ধরে। তোমাকে তো আমরা তোমরা দুজনে মিলে সেদিন আমাকে গ্রামের বাইরে বার করে দিলে। একবারও ভাবলে না সেই ঝড় জলের রাতে একা একটা মেয়ে কোথায় যাবে? সেদিন পাগলের মতো দৌড়াতে দৌড়াতে রাতের আধারে এই পানা জলের মধ্যে এসে পড়ি আমি। আর তারপর এখানে ডুবে শেষ হয়ে যায় আমার প্রাণ। কিন্তু কিন্তু আমরা তোমার এই গ্রাম ছাড়া পেয়েছিলাম মাত্র, প্রাণের ভয় তো দেখাইনি একবারও। তুমি তাহলে কেন করছো আমাদের সাথে এইরকম? ভেবেছিলে তোমরা তোমাদের পাপ থেকে বেঁচে যাবে? কিন্তু না, আজ এই ভূত চতুর্দশী রাতে তোমাদের পাপের বিচার হবে। কিন্তু আমি তো কিছু করিনি। আমার তো কোনো দোষ ছিল না। হ্যাঁ আছে, দোষ আছে। তুমি পারতে জমিদার মশাইকে বোঝাতে, কিন্তু সেটা তুমি করনি। মনে মনে চেয়েছিলে আমি যাতে ও বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, আর তুমি নিজের মেয়েকে জমিদার বাড়ির পুত্রবধূ করতে পারো। তাই দিনের পর দিন আমার নামে জমিদারের মন বিষিয়ে দিয়েছিলে তুমি। কি অস্বীকার করতে পারো? পরের দিন সকালেই গ্রামে খবর ছড়িয়ে পড়ে জমিদার জিতেন্দ্র নারায়ণ চৌধুরী আর ওনার নায়েবের দেহ পুকুরের জলে ভাসতে দেখা গেছে। কিন্তু এর পিছনের সঠিক কারণ কোনোদিন জানা যায়নি। ঠাকুমার সমস্ত পৃথিবী নিমেষে যেন শূন্য হয়ে যায়। দাদুর বলা শেষ কথাগুলো বারবার ঠাকুমার মনে পড়তে থাকে। ছেলেমেয়ের জন্যই ঠিক থাকতে হবে, এই ভেবেই নিজের মনকে শক্ত করার চেষ্টা করেন আমার ঠাকুমা। দাদু চলে যাওয়ার বেশ কিছুদিন পর ঠাকুমা দাদুর সিন্ধুকে একটা চিঠি পান। চিঠিটা দাদু ঠাকুমাকে উদ্দেশ্য করেই লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি এই পৃথিবীতে থাকবো না। আমি তোমাকে কদিন ধরেই বলছিলাম না, একজন আমাকে বারবার দেখা দিচ্ছে। আসলে সেটা আর কেউ নয়,
জমিদার মশাইয়ের ছেলের বউ রেশমি। সবাই জানে সে শ্মশানের পাশের পুকুরে জল আনতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু সে কথাটা ঠিক নয়। আসলে জমিদার মশাই ছেলেকে ইচ্ছে করেই কাজ দিয়ে শহরে পাঠায়, আর সেই সুযোগে আমি আর জমিদার মশাই মেয়েটাকে বাড়ি ছাড়া করি। রাতের আঁধারে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে ও পানা পুকুরে পড়ে ডুবে মরে যায়। আসলে জমিদার মশাই একজন উচ্চবংশীয় হয়ে কোনোভাবেই একটি অনাথ মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নিতে পারেননি, কিন্তু যাতে ছেলের কাছে খারাপ না হতে হয় তাই সেই পরিকল্পনা করেন। এতে অবশ্য আমারও ইন্ধন ছিল। আমাদের মেয়ে রেনুকে জমিদার বাড়িতে বিয়ে দিতে চেয়েছিলাম আমি। সে কাজে আমারও পাপের অংশ ছিল একেবারেই সমান। বাড়ির পিছনে আম গাছের নিচে আমার আয় করা কিছু টাকা প্রতা রয়েছে। তুমি বরং তার মধ্যে থেকে কিছু টাকা তোমার আর ছেলে মেয়ের জীবন চালানোর মতো রেখে বাকি টাকাটা কোনো ভালো কাজে দান করে দিও। জানি আমি কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য নই, তাও পারলে তোমার এই অপরাধী স্বামীটাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যতই হোক স্বামী তো। সব জানার পরে ঠাকুমা সেদিন তার চোখের জল ধরে রাখতে পারেননি। এমনই এক ভূত চতুর্দশীর রাতেই সেই ঘটনা ঘটেছিল। তাই প্রতি ভূত চতুর্দশীর রাতে বাড়িতে প্রদীপ জ্বালানোর সাথে ওই পানা পুকুরের কাছে একটা করে প্রদীপ ফিরিয়ে আসি আমি। এ আমাদের বংশের কলঙ্ক, কিন্তু ক্ষমা প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। হয়তো এইভাবেই একদিন আমাদের পাপের থেকে আমাদের মুক্তি মিলবে। দাদুর কথা বলা শেষ হলে আমরা সবাই চুপ করে বসে থাকি। কথা বলার মতো কোনো শব্দ সেই রাতে আমাদের কাছে আর ছিল না।